নবম শ্রেণীর পঞ্চম অধ্যায় শক্তির ক্রিয়া, কার্যক্ষমতা ও শক্তি। কার্য, ক্ষমতা ও শক্তি তিনটে শব্দের সঙ্গে আমরা কম বেশি পরিচিত। এর মধ্যে আজকে পড়ব কার্য নিয়ে। কার্য জিনিসটা কি? কার্য বলতে সোজাসুজিভাবে কাজ করা বোঝায়। যে কোনো কাজ করাকেই আমরা কার্য বলতে পারি। যে কোনো কাজ করাকে আমরা কার্য বলতে পারি আমাদের ভাষায়। কার্য মানে কি? কার্য মানে কাজ করা। সে যে কোনো কাজ হতে পারে, আমরা যেগুলো সারা দৈনন্দিন জীবনে করে থাকি। কিন্তু বিজ্ঞানের ভাষায়, ভৌত বিজ্ঞানের ভাষায় কার্যর সংজ্ঞা একটু অন্যরকম। যেমন একটা উদাহরণ, যে একটা ছেলে একটা দেয়ালে ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিয়েই যাচ্ছে, কিন্তু দেয়ালটা তো সরবে না। এক্ষেত্রে আমরা বলবো ছেলেটা কাজ করেছে। কিন্তু ভৌত বিজ্ঞানের ভাষায় ছেলেটা বাস্তবে কোনো কাজ করেনি। তাহলে আমরা কাকে কার্য বলবো, কাকে কার্য বলবো না? কার্য, তাহলে কার্যের সংজ্ঞাটা দেখা যাক। কার্য বলতে আমরা কি বুঝি? কার্য বলতে আমরা বুঝি কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করা হলে, আগে ভাষাটা লিখি তারপর বুঝাচ্ছি। কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করা হলে যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ ঘটে, যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ ঘটে, তাহলে প্রযুক্ত বল কার্য করেছে বলা হয়। তাহলে কার্যের সংজ্ঞা কি দাঁড়ালো? কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ ঘটে, তাহলে প্রযুক্ত বল কার্য করেছে বলা হয়। ধরলাম এটা একটা বস্তু, বস্তুটাতে আমি বল প্রয়োগ করলাম, এইভাবে ধাক্কা দিলাম বা পিন দিয়ে টোকা দিলাম। বস্তুটাকে ধাক্কা দিলাম, বস্তুটা তাহলে এদিকে সরবে কিছুটা। তাহলে এই যে আমি যে বলটা দিলাম, আমি বল প্রয়োগ করলাম আর বস্তুটা সরণ ঘটলো এইদিকে। তাহলে যখন আমি কোনো বস্তুতে বল প্রয়োগ করার ফলে বস্তুটার সরণ ঘটলো, তখন আমি বলবো আমি যে বলটা প্রয়োগ করেছি ওই বলটা কার্য করেছে। যদি বস্তুটা যদি না নড়ে, এখান থেকে যে বল দিয়েই যাচ্ছি, বস্তুটা কিন্তু নড়ছে না, তাহলে কিন্তু কার্য করেছে বলবো না। কারণ কার্যের সংজ্ঞাতেই বলা আছে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে বলের প্রয়োগ বিন্দু সরণ ঘটে। অর্থাৎ বলের প্রয়োগ বিন্দু মানে কি? আমি যার উপরে বল প্রয়োগ করব তার সরণ ঘটতে হবে, অর্থাৎ তার স্থানটা পরিবর্তন হতে হবে। তাহলে আমি বলবো যে আমি যে বলটা প্রয়োগ করেছি সেই বলটা কার্য করেছে।
যদি সরণ না ঘটে তাহলে বলবো বল আমার কার্য করেনি। এই গেল কার্যের সংজ্ঞা। এবার কার্য সমান সমান কি তাহলে? কার্য সমান সমান হচ্ছে একটাই সূত্র, কার্য সমান সমান বল গুণ সরণ। কার্য সমান সমান বল, এখানে বল বলতে একটু কেমন লাগছে, প্রযুক্ত বল লিখি, প্রযুক্ত বল প্রযুক্ত বল গুণ সরণ। এই হচ্ছে কার্যের ফর্মুলা। অঙ্ক করাচ্ছি, কার্য সমান হচ্ছে প্রযুক্ত বল গুণ সরণ। এখানে এখানে এটাকে লেখা যায়, কার্যের ইংরেজি হচ্ছে ইংরেজিতে ওয়ার্ক, প্রযুক্ত বল মানে বলের ইংরেজি হচ্ছে ফোর্স, আর সরণের ইংরেজি হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট ওই জন্য এটাকে অনেক সময় ছোট্ট করে ডাব্লু সমান সমান এফ গুণ ডি লেখা হয়। ডাব্লু সমান সমান এফ গুণ ডি, ওয়ার্কের ডাব্লু প্রথম অক্ষর, ফোর্সের এফ প্রথম অক্ষর, আর ডিসপ্লেসমেন্টের ডি প্রথম অক্ষর। এখন প্রশ্ন হতে পারে যে ডাব্লুটাকে বড় হাতে নিলাম, এফটাকে বড় হাতে নিলাম, ডিটাকে ছোট হাতে নিলাম কেন? দেখতে ভালো লাগে, বড় হাতে ডি নিলেও অসুবিধা নাই, দেখতে ভালো লাগে। আমার মেন ফর্মুলা হচ্ছে এটা, কার্য সমান সমান, কেউ যদি ভাবে যে না আমি এটা ইংরেজিটা মুখস্থ রাখবো না, দরকার নাই, কার্য সমান সমান প্রযুক্ত বল ইনটু সরণ, ব্যাস। কার্য সমান সমান প্রযুক্ত বল ইনটু সরণ, এই একটা সূত্র দিয়েই হয়ে যাবে। বা ছোট করে যদি লিখতে হয় তাহলে লিখবো ডাব্লু সমান সমান এফ ইনটু ডি, যেখানে ডাব্লু হচ্ছে কার্যের পরিমাণ, এফ হচ্ছে প্রযুক্ত বল, আর ডি হচ্ছে বল প্রয়োগের ফলে বস্তুর সরণ। কার্যের এককটা তাহলে কি? কার্যের একক কি? কার্যের এসআই একক হচ্ছে, কার্যের এসআই একক কি? কার্যের এসআই একক হচ্ছে জুল। কার্যের এসআই একক হচ্ছে জুল। আর সিজিএস একক, সিজিএস একক, সিজিএস একক কি? আর্গ। আর্গ, জুলকে কি দিয়ে লেখা হয়? বড় হাতের জে, আর্গকে লেখা হয় ই আর জি, এভাবে লেখা হয় বা বাংলাতেও লেখা যায়। আর কার্যের একক তো হলো কার্যের মাত্রা, কার্যের মাত্রা, কার্য সমান সমান কি পেলাম? বল গুণ সরণ, তাহলে বল গুণ সরণ, বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2, আর সরণের মাত্রা হচ্ছে এল, সরণের মাত্রা হচ্ছে এল। তাহলে এম একটা আছে, এম একটা আছে, তাহলে এম একটা থেকে গেল, এল এল এখানে একটা এখানে একটা গুণ আকারে আছে, তাহলে এম দুটা এল গুণ করে হলো এল স্কয়ার, টি টু দি পাওয়ার -2 একটা আছে, তাহলে টি টু দি পাওয়ার -2, এটা গেল কার্যের মাত্রা। আর আরেকটা জিনিস যেটা, আরেকটা হচ্ছে কার্য হলো স্কেলার রাশি। খুব একটা অদ্ভুত ব্যাপার, কার্য একটা স্কেলার রাশি। কেন অদ্ভুত ব্যাপার? কার্য সমান সমান পেলাম বল ইনটু সরণ, এখন বল হচ্ছে ভেক্টর রাশি, সরণও হচ্ছে ভেক্টর রাশি, তাহলে দুটো ভেক্টর রাশির গুণফল হচ্ছে একটা স্কেলার রাশি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে দুটো এমন একটা রাশির উদাহরণ দাও যেখানে দুটো ভেক্টর রাশির গুণফল একটা স্কেলার রাশি, সেটা হবে কি? কার্য। এই চ্যাপ্টারেরই একটা প্রশ্ন, ঠিক আছে? তাহলে দুটো ভেক্টর রাশির গুণফল একটা স্কেলার রাশি, এরকম একটা উদাহরণ হচ্ছে কি এই কার্য। কারণ কার্যর মান আছে কিন্তু কোনো নির্দিষ্ট অভিমুখ নাই। কার্যের, তাহলে কার্যের সংজ্ঞা হলো, কার্যের এসআই একক হলো কার্যের মাত্রা, কার্য হলো স্কেলার রাশি। আবার বলছি কার্য কি?
কার্য হচ্ছে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে যদি বলের প্রয়োগ বিন্দু স্মরণ ঘটে তাহলে প্রযুক্ত বল কার্য করেছে বলা হয়। আমি কোনো একটা বস্তুতে বল প্রয়োগ করব, যদি বস্তুটা স্মরণ ঘটে অর্থাৎ বস্তুটার যদি স্থান পরিবর্তন ঘটে তাহলে আমি বলবো যে আমি যে বলটা প্রয়োগ করেছি সেটা কার্য করেছে। কার্য সমান প্রযুক্ত বল গুণ স্মরণ, এটা একটা ফর্মুলা। কার্যের এসআই একক হচ্ছে জুল, সিজিএস একক আর, কার্যের মাত্রা বল কার্যের মাত্রা সমান হচ্ছে ml স্কয়ার টি টু দি পাওয়ার -2 আর কার্য হচ্ছে একটি স্কেলার রাশি। এই গেল কার্যের সংজ্ঞা। এবার আরেকটা জিনিস দেখব, কার্যের এসআই একক কি, সিজিএস একক কি, জুল আর আর্গ। জুল আর আর্গের মধ্যে সম্পর্কটা দেখব, জুল আর আর্গের মধ্যে সম্পর্কটা দেখব, এটা মিটিয়ে দিলাম। জুল আর আর্গের মধ্যে সম্পর্ক, 1 জুল সমান সমান কত আর্গ, 1 জুল সমান সমান কত আর্গ। দেখা যাক 1 জুল সমান সমান কত আর্গ হয়। তাহলে 1 জুল সমান সমান, ইংরেজিতে লিখি, আচ্ছা বাংলাতে, 1 জুল সমান সমান কত আর্গ। এটা একটা প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। 1 জুল সমান সমান কত আর্গ, উত্তর হবে 10 টু দি পাওয়ার 7 আর্গ। কি করে পাবো, কি করে পাবো 1 জুল সমান সমান কত আর্গ, কি করে পাবো? নিউটন আর ডাইনের মধ্যে সম্পর্কটা মনে পড়ছে, কি করে করেছিলাম? নিউটন আর ডাইন, নিউটনের গতিসূত্র সেকেন্ড চ্যাপ্টার, এটা মিটিয়ে দিই। নিউটন আর ডাইনের মধ্যে সম্পর্ক, বলের এসআই একক হচ্ছে নিউটন আর সিজিএস একক হচ্ছে ডাইন। 1 জুল সমান কত আর্গের আগে দেখে নি, 1 নিউটন সমান কত ডাইন। 1 নিউটন, নিউটনকে n দ্বারা লেখা হয় বড় হাতের n, সমান সমান কত ডাইন, কত ডাইন। 1 নিউটন সমান সমান কত ডাইন। বলের এসআই একক হচ্ছে নিউটন আর সিজিএস একক হচ্ছে ডাইন। তাহলে কি করে করেছিলাম? প্রথমে 1 নিউটন, আমরা বল সমান সমান জানি কি, ভর গুণ ত্বরণ। বল সমান সমান জানি ভর গুণ ত্বরণ। F সমান সমান ma, F সমান সমান ma, যেখানে F টা হচ্ছে বল, লিখে দিই, যেখানে F টা হচ্ছে বল, m টা হচ্ছে বস্তুর ভর, আর এটা হচ্ছে বস্তুর ত্বরণ। F সমান সমান ma পেয়েছিলাম। তাহলে F এর জায়গাতে আমি কি বসাবো, 1 নিউটন, এখানে আমি 1 নিউটন লিখলাম সমান সমান 1 নিউটন সমান সমান ভর। তাহলে ভর এখানে কত বসাবো, বলের এসআই একক নিউটন আর ভরের একক আমাকে এখানে 1 বসাতে হবে, 1 কেজি বসাতে পারি, 1 কেজি, 1 কেজি গুণ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা মিটিয়ে দিই, 1 কেজি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে এটা লিখেই দিই, পরে আমার অসুবিধা হবে। F সমান সমান ma তে, F হচ্ছে বল, m হচ্ছে ভর, বস্তুর ভর, আর a হচ্ছে ত্বরণ। যখনই কোনো একটা রাশির এসআই একক ও সিজিএস এককের মধ্যে সম্পর্ক বার করতে দিবে, এটাও এসআই একক, এটা সিজিএস একক, এটা কেন করছি, কারণ এটার মতনই অনেকটা এটা হবে, 1 জুল সমান কত আর্গ হবে। তাহলে এটা এটা হচ্ছে এসআই, এটা সিজিএস, তাহলে আমি প্রথমে একটা সম্পর্ক বার করব। আমি জানি F সমান সমান ma, তাহলে 1 নিউটন সমান সমান প্রত্যেকটাতে 1 বসাবো, 1 বসিয়ে তারপরে একক বসাবো। তাহলে এখানে 1 নিউটন, বলের এসআই একক নিউটন, নিউটন বসিয়েছি, ভরের এসআই একক হচ্ছে কেজি, কেজি, হ্যাঁ কেজি, 1 কেজি লিখেছি, আর গুণ 1, এবার ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার, এটাও সেকেন্ড চ্যাপ্টার, বল ও গতি। 1 নিউটন, এই দিকটাকে রাখবো 1 নিউটন, কেন এখানে 1 নিউটন সমান
এবার এই দিকেরটাকে আমাকে ডাইন বার করতে বলেছে মানে সিজিএস, তাহলে এই 1 কেজি কেও সিজিএস করব, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার যে আছে এটাকেও সিজিএস করব। তাহলে 1 কেজি কে সিজিএস করলে সিজিএস এর ভরের একক গ্রাম, 1 কেজি সমান কত গ্রাম, 1000 গ্রাম। তাহলে 1 কেজি সমান লিখলাম 1000 গ্রাম, গুণ ত্বরণের সিজিএস একক কি ছিল, ত্বরণের সিজিএস একক হচ্ছে সেমি পার সেকেন্ড স্কয়ার। 1 মিটার সমান কত সেমি, 100 সেমি। তাহলে 1 মিটার সমান হলো 100 সেমি, আর সেকেন্ড স্কয়ার যেমন ছিল সেকেন্ড স্কয়ার থেকে গেল। এগুলো সব 2 নাম্বার চ্যাপ্টারেরই, এগুলা যদি না জানা থাকে তাহলে এটা বোঝা অসম্ভব। তাহলে 1 নিউটন সমান 1000 কি লিখতে পারি 10 টু দি পাওয়ার কিউব গ্রাম, গুণ 100 কে লিখতে পারি 10 স্কয়ার সেমি পার সেকেন্ড স্কয়ার লিখতে পারি। এখানে বাবা চলছে, তাহলে 1 নিউটন সমান 10 কিউব, সংখ্যাগুলোকে একদিকে আনছি আর এককটাকে একদিকে নিয়ে যাচ্ছি, তাহলে গ্রাম সেমি পার সেকেন্ড স্কয়ার। সংখ্যাগুলোকে একদিকে আনলাম, এই যে 10 টু দি পাওয়ার 3 ছিল 10 টু দি পাওয়ার 2 গুণ করে দিলাম, গুণ থাকলে এরকম করা যায়, সংখ্যাকে একদিকে আনলাম আর এককগুলো যেগুলো ছিল ওটাকে একসাথে করে দিলাম। তাহলে বা 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 3 ইনটু 10 টু দি পাওয়ার 2। সূচকের নিয়মে কি হবে, নিধান একই কিন্তু, তাহলে নিধান একই, তাহলে সূচকগুলা কি নিধান একই, তাহলে সূচকগুলা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। 10 টু দি পাওয়ার 5, আর গ্রাম মানে কি ভর, সেমি পার সেকেন্ড স্কয়ার মানে কি ত্বরণ, তাহলে গ্রাম পার সেমি পার সেকেন্ড স্কয়ার মানে লিখতে এটা কিসের একক, ভর গুণ ত্বরণ আছে, ভর গুণ ত্বরণ মানে কি বল, এটা সিজিএস এ আছে, তাহলে সিজিএস এ লিখবো কি ডাইন। তাহলে 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন, 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। এখানে এককের অনেক ঝামেলা আছে, কোনটা এস একক কোনটা সিজিএস একক ওটা জানা উচিত। আর ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার খুবই ভাইটাল চ্যাপ্টার, গোটা ভৌত বিজ্ঞান বই দাঁড়িয়ে আছে ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টারের বই। যাই হোক, তাহলে এবার 1 জুল সমান কত ওয়াট বার করব, একই কনসেপ্ট। তাহলে আমরা জানি কি যে সম্পর্কটা লিখবো, সম্পর্ক কি W সমান F গুণ D। W হচ্ছে কৃতকার্য, F হচ্ছে প্রযুক্ত বল, আর D হচ্ছে সরণ। W F ইনটু D, W বদলে বসাবো 1 জুল, কেন এসআই প্রথমে লিখবো, এসআই কার্যের একক জুল, এখানে জুল লিখেছি এসআই দিয়ে দিয়েছি, তাহলে এখানেও এসআই দিব, তাহলে বলের একক কি 1 নিউটন ইনটু, আর ডি মানে কত 1, সরণের এসআই একক মিটার, সরণের এসআই একক হচ্ছে মিটার। এবার বা তাহলে এটাকে 1 জুলই রাখবো, আর সমানের এদিকটাকে সিজিএস করব ঠিক এদিককার মতন। তাহলে 1 নিউটন সমান ওই যে লিখে রেখেছি 10 টু দি পাওয়ার 5 ডাইন, তাহলে 1 নিউটন সমান লিখে দিলাম 10 টু দি পাওয়ার 5 ডাইন ইনটু 1 মিটার সমান কত সেমি, গুণ দি 1 গুণ, এখানে ডট ডট দেওয়া আছে মানে গুণ, আর 1 মিটার সমান কত সেমি, 100 সেমি, 100 সেমি। তাহলে বা 1 জুল সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন গুণ 100 কে লিখতে পারি 10 এর স্কয়ার সেমি। একই রকম করে বা 1 জুল সমান 10 টু দি পাওয়ার 5 ইনটু 10 টু দি পাওয়ার 2, সংখ্যাগুলোকে একদিকে নিয়ে আসলাম আর এককটাকে একদিকে নিয়ে গেলাম, ডাইন ইনটু সেমি করে দিলাম, তাহলে ডাইন ইনটু সেমি। তাহলে বা 1 জুল সূচকের নিয়মে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে 10 টু দি পাওয়ার 7, আর ডাই মানে কি বল ইনটু সরণ, বল ইনটু সরণ মানে কি কার্য, কিন্তু এটা কিসে আছে, সিজিএস এ আছে, তাহলে সিজিএস এ কি লিখবো আর্গ, তাহলে 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্গ। অনেক সময় শর্ট কোশ্চেন যায় যে 1 জুল সমান কত আর্গ, অনেক সময় প্রমাণটাও করতে দেয় 1 জুল সমান কত আর্গ। 1 নম্বরে দিলে খালি এইটুকুটা লিখলেই 1, আর যদি 2 বা 3 এ দেয় তাহলে এটা নামাতে হবে এরকম করে ধাপে ধাপে। এটা অনেক সময় প্রশ্ন এরকমও দেয় যে কার্যের এসআই একক ও সিজিএস এককের মধ্যে সম্পর্কটি লেখো। কার্যের এসআই একক
ও সিজিএস এককের মধ্যে সম্পর্কটি লেখো। তখন আমি বুঝে নিব কার্যের এসে একক কি জুল, আর সিজিএস একক হচ্ছে আর্ক, তার মানে জুল আর আর্কের মধ্যে যে সম্পর্কটা ওটা লিখতে বলেছে, তার মানে 1 জুল সমান 10⁻⁷ আর্ক। বা বললে দিতে পারে কার্যের এসে একক ও সিজিএস এককের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো, তখন এই একই নিয়ম হলো। তাহলে 1 জুল সমান 10⁻⁷ আর্ক। ভেরি 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 ইম্পর্টেন্ট। 1 জুল সমান 10⁻⁷ আর্ক। এবার কিছু অঙ্ক করব। হ্যাঁ, প্রবলেম নাম্বার 1। 10 নিউটন বল প্রয়োগ করে একটি বস্তুকে 5 মিটার, এম মানে হচ্ছে মিটার, এন মানে হচ্ছে নিউটন, আর এম মানে হচ্ছে মিটার। তাহলে 10 নিউটন বল প্রয়োগ করে একটি বস্তুকে 5 মিটার সরানো হলো, কত কার্য করা হলো? তাহলে আমরা দেখলাম কার্য সমান কি দেখলাম, ডাব্লু সমান এফ গুণ ডি, যেখানে ডাব্লু হচ্ছে কৃতকার্য, এফ হচ্ছে প্রযুক্ত বল, আর ডি হচ্ছে সরণ। তাহলে অতএব এখানে লিখবো, আগে সূত্রটা লিখবো না, আগে যেগুলা যেগুলা দেওয়া থাকবে অঙ্কতে সেটা লিখবো। কি দেওয়া আছে? 10 নিউটন বল প্রয়োগ করে, তার মানে লিখবো প্রযুক্ত বল। যেটা দেওয়া থাকবে আগে ওগুলো লিখে নিতে হবে, তাহলে সুবিধা হবে। তাহলে প্রযুক্ত বল এফ ব্র্যাকেটে লিখলেও হবে, না লিখলেও হবে। প্রযুক্ত বল এফ সমান কত? 10 নিউটন। আচ্ছা, 5 মিটার সরানো হলো, এই সরানোটা কি সরণ, তার মানে সরণ কত? সরণ হচ্ছে, সরণ কি লিখতে পারি, ব্র্যাকেটে ডি লিখে দিলাম, 5 মিটার, না লিখলেও হবে ব্র্যাকেটে। তাহলে অতএব আমরা জানি কি ডাব্লু সমান এফ গুণ ডি, যেখানে এখানে লিখে দিব, যেখানে ডাব্লু হলো যেখানে ডাব্লু হলো কার্য, এফ হলো প্রযুক্ত বল, এই যেখানে ডাব্লু সমান কার্য, এফ সমান বল বা প্রযুক্ত বল, আর ডি সমান সরণ। অতএব ডাব্লু সমান বলের মান কত? 10 গুণ 5, তো সমান কত হলো? তাহলে বা ডাব্লু সমান 50, 5 10 50, 50 এককটা কি হবে? 10 নিউটন কিসে আছে? এসআই এককে। সরণ 5 মিটার, এটাও আছে এসআই এককে, তার মানে কার্যের এককটাও নিশ্চয়ই এসআই এককেই বেরাবে। প্রযুক্ত বল এসআই এককে, সরণ এসআই এককে, তাহলে কার্যের এককটাও এসআই এককে বেরাবে, তাই এটা হবে 50 জুল। অতএব কার্যের পরিমাণ কার্যের পরিমাণ 50 জুলকে জে দিয়ে লেখা হয়, জুলকে ক্যাপিটাল জে দিয়ে লেখা হয়। তাহলে এই গেল প্রথম অঙ্ক। দ্বিতীয় অঙ্কটা 2 নম্বর, প্রবলেম নাম্বার 2। কোন বস্তুকে 50 মিটার সরাতে 150 জুল কার্য করা হলো, প্রযুক্ত বলের মান কত? প্রযুক্ত বলের মান চেয়েছে, এখানে কার্যের মান চেয়েছিল, এখানে প্রযুক্ত বলের মান চেয়েছে। ঠিক আছে, কি কি দেওয়া আছে? সরণ দেওয়া আছে, তাহলে সরণ ডি সমান কত? 50 মিটার, 50 মিটার কে লিখে দিলাম। কার্য কত আছে? 150 জুল কার্য, ব্র্যাকেটে ডাব্লু লিখলেও হবে, না লিখলেও হবে, লিখে দিলাম ডাব্লু। কার্য ডাব্লু সমান 150 জুল। আমরা জানি
ডাব্লিউ সমান সমান এফ গুণ ডি। এবার পাশে 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 ব্র্যাকেটে যেখানে বলে এই যে এই তিনটা, যখনই কোনো এরকম করে যখনই কোনো একটা লিখবো ডাব্লু এফ ইন্টু ডি বা এফ সমান সমান এম এ, তখন লিখে দিব যে পাশে লিখে দিব ব্র্যাকেটে এরকম করে যে প্রত্যেকটা চিহ্নর মান এটা কি লিখে দিলাম পাশে। আমি এখানে লিখলাম না, এখানে একবার লিখেছি, এখানে লিখলাম না। তাহলে ডাব্লু ডাব্লু কত আছে 150 জুল। আচ্ছা, এফ কত আছে, এফটা বার করতে বলেছে, ঠিক আছে। ডি কত আছে 50 মিটার। 50, এখানে সমীকরণে কিন্তু কখনো একক বসাবো না, সমীকরণে একক বসাবো না, একবারে যখন উত্তর লিখবো তখন একক বসাবো। বা এবার ঘুরিয়ে দিচ্ছি, এফ ইন্টু 50টাকে সমান সমানের এদিকে নিয়ে আসলাম, আর 50 আর 150টাকে ওদিকে নিয়ে গেলাম। তাহলে বা এফ সমান সমান 150 ছিল থাকুক, 50টা এখানে এফ এর সাথে গুণ আকারে ছিল, এদিকে হয়ে গেল ভাগ। তাহলে অতএব কাটাকুটি করলে হবে 0 0 কাটটা 3 5 15 3। তাহলে এফ সমান সমান 3, এখানেও একক লিখবো না, তাহলে অতএব লিখবো প্রযুক্ত বলের মান, প্রযুক্ত বলের মান 3। এসআই আছে প্রত্যেকটা এসআই আছে, জুল কার্যের একক জুল এসআই আছে, সরল মিটার এসআই আছে, তাই জন্য প্রযুক্ত বলের মানও এসআই এককে বেরালো। মোটামুটি এরকম টাইপেরই অঙ্ক থাকে। ঠিক আছে, এর পরেরটাতে যাই। কার্যের ফর্মুলাটা কি দেখলাম যেন, পেন কোথায় গেল? হ্যাঁ, কার্যের ফর্মুলাটা কি দেখলাম, ডাব্লু সমান সমান এফ ইন্টু ডি। সব সময় এই ফর্মুলাটা বা এই সূত্রটা খাটবে না। কখন খাটবে এই সূত্রটা? একমাত্র যখন আমি কোনো, এই সূত্রটার কখন খাটবে, যখন আমি কোনো একটা বস্তুকে আমি একটা বস্তুকে আমি যদি এই বরাবর বল প্রয়োগ করি, আর বস্তুটার সরণ যদি এই একদম অনুভূমিক ভাবে হয়, অর্থাৎ আমি যে রেখা বরাবর, আমি এই রেখা বরাবর বল প্রয়োগ করলাম আর বস্তুর সরণও যদি এই রেখা বরাবরই হয়, সেই ক্ষেত্রে একমাত্র এই সূত্রটা প্রযোজ্য। কিন্তু যদি এরকম ক্রাইটেরিয়া চলে আসে যে এর ক্রাইটেরিয়া মানে শর্ত, ধরলাম এখানে একটা বস্তু আছে, বস্তুটাকে আমি একটা খেলনা গাড়ি ধরলাম, একটা খেলনা গাড়ি চাকা আছে, খেলনা গাড়িটাকে আমি এই সুতা দিয়ে টানছি, এখন টানা একটা বল, খেলনা গাড়িটাকে আমি সুতা দিয়ে টানছি। এখন প্রশ্ন হচ্ছে, সুতা দিয়ে টানলে কি গাড়িটা কি এই বরাবর উঠবে? একটা খেলনা গাড়িকে আমি যদি এরকম একটা দড়ি দিয়ে টানি, তাহলে গাড়িটা কি এই বরাবর যাবে না গাড়িটা সোজা যাবে? গাড়িটা যাবে সোজা। অর্থাৎ দেখা যাচ্ছে আমি বল প্রয়োগ করছি এই বরাবর, টানা দিই বা ধাক্কা দিই সবই হচ্ছে বল। আমি বল প্রয়োগ করছি এই বরাবর, কিন্তু আমার বস্তুটা যাচ্ছে সোজাসুজি। একটা খেলনা গাড়িকে যদি আমি এরকম করে টানি, তাহলে খেলনা গাড়ি নিশ্চয়ই এরকম জোরে টানলে আবার উঠে যাবে, কিন্তু যদি হালকা করে টানি তাহলে গাড়িটা সামনের দিকেই যাবে। তাহলে এটা কিসের অভিমুখ? এটা বলের অভিমুখ, এটা বলের অভিমুখ, মানে বলটা আমি এই দিকে টানছি। আর এটা কিসের অভিমুখ? এটা বস্তুর সরণের অভিমুখ।
তাহলে বলের অভিমুখ এইদিকে, স্বরণের অভিমুখ হচ্ছে এইদিকে। ব্যাপারটা বোঝা গেলো তো? আমি একটা বস্তুকে, একটা খেলনা গাড়িকে এরকম সুতা দিয়ে, নিচে আছে খেলনা গাড়ি, আমি দাঁড়িয়ে থেকে উপর দিয়ে টানছি, তাহলে গাড়িটা তো সোজাই যাবে। এই ক্ষেত্রে এই যে এরকম ব্যাপারটা যখন চলে আসবে, তখন এই এফ সমান সমান এফ ইন্টু ডি এই সূত্রটা প্রযোজ্য হবে না। এফ ইন্টু ডি এই সূত্রটা প্রযোজ্য হবে না। তখন একটা নতুন সূত্র আসবে, সেটা হচ্ছে কি ডাব্লু সমান সমান অনেকটাই একই থাকবে, এফ ডি একই থাকলো, কিন্তু এটাই আছে, খালি গুণটা এখানে দিইনি, মাঝে কিছু নাই, মানে গুণ ধরে নিতে হবে। এফ ডি এখানে একটা নতুন একটা জিনিস যোগ হবে, সেটা হচ্ছে কস থিটা। কস থিটা, এবার এটা কি থিটা চিহ্ন, থিটা চিহ্নটা কেমন করে লিখতে হয়, থিটা, থিটা পাশে লিখে দিই, থিটা। থিটা জিনিসটা কি, এই একটা ডিমের মতন আঁকলাম, মাঝখান থেকে পেট কেটে দিলাম, এটাকে কি বলা হচ্ছে থিটা। আলফা বিটা গামা পেয়েছি, আলফা বিটা গামা, তো এটা হচ্ছে একটা চিহ্ন থিটা। আর তাহলে এখানে লিখলাম কস থিটা। এই কস থিটা, এই এফ এর সাথে পরিচয় পেয়ে গেছি, ডি এর সাথে পরিচয় পেয়ে গেছি, ডাব্লিউর সাথে পরিচয় পেয়ে গেছি, কিন্তু কস থিটার সাথে পরিচয়টা নতুন। নতুন থাক, এবং কস থিটার সাথে পরিচয় ভালো করে হবেও না। কস থিটার সাথে পরিচয় হবে ক্লাস 10 ত্রিকোণমিতিতে। ক্লাস 10 ত্রিকোণমিতিতে আছে কস থিটা কি, ঠিক আছে? তো আপাতত থিটা কি, থিটা হচ্ছে এই যে বলের অভিমুখ আর স্বরণের অভিমুখের মাঝখানে একটা কোণ যে উৎপন্ন হয়েছে, এই কোণটাকে বলা হচ্ছে থিটা। তাহলে এক্ষেত্রে সূত্রটা হবে ডাব্লু সমান সমান এফ ডি কস থিটা। কখন? যখন আমি বলের অভিমুখ আর স্বরণের অভিমুখ যখন আলাদা হয়ে যাবে, তখন হবে এফ ডি কস থিটা। এই হবে সূত্র। এটা একটু যেন মাথায় থাকে, ডাব্লু সমান সমান এফ ডি কস থিটা। কস থিটাটা এখন বোঝানো যাবে না, কারণ কস থিটা এটা অনেক বড় ব্যাপার আছে, এটা ক্লাস 10 আছে কস থিটা। কস থিটার মানগুলো যদি একটু এখানে লিখে রাখি, কস থিটার মান, থিটার মান কত কত, থিটা ভয়ের কিছু নাই, থিটা হচ্ছে একটা কোণ। কস 0 ডিগ্রির মান হচ্ছে 1, খালি থিটার বদলে 0 ডিগ্রি বসে দিলাম, বুঝাচ্ছি। কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, কস 45 ডিগ্রির মান 1/√2, কস 60 ডিগ্রির মান 1/2, কস 90 ডিগ্রির মান 0, আর একটা মান কস 180 ডিগ্রির মান হচ্ছে -1। এই 6টা কস ভ্যালু, কস থিটার মান। এবার কিরকম ব্যাপারটা, ধরলাম এই মাঝের কোণটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে হাফ হবে। যখন অঙ্ক করবো তখন ক্লিয়ার হবে, আপাতত এটা দেখে রাখতে হবে যে যদি বলের অভিমুখ আর স্বরণের অভিমুখের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে সেক্ষেত্রে কার্যের ফর্মুলা হবে এফ ডি কস থিটা। এফ যেখানে এফ প্রযুক্ত বল, ডি হচ্ছে স্বরণ, আর কস থিটা হচ্ছে একটা ত্রিকোণমিতিক রাশি। একটা অঙ্ক করলে ব্যাপারটা ক্লিয়ার হবে, তাহলে একটা অঙ্ক করা যাক। প্রবলেম নাম্বার 3, একজন ব্যক্তি 60 নিউটন বল প্রয়োগ করে একটি রোলারকে ঠেলে 30 মিটার দূরত্বে সরালো। ভূমির সঙ্গে রোলারের হাতলটি 60 ডিগ্রি কোণ করে থাকলে কৃতকার্যের মান কত হবে? মানে কিরকম ব্যাপারটা হয়েছে, একটা রোলার এর হাতল আছে, এই হাতলে ব্যক্তিটা ঠেলেছে, তার মানে প্রযুক্ত বলের অভিমুখ এদিকে, আর সরণ হয়েছে কোন দিকে, তাহলে ঠেললে সরণ হবে কোন দিকে, এই দিকে সরণ হবে। তাহলে কোনটা হবে এইটা, তাহলে এটাকে আমি পিছন দিকে বাড়িয়ে দিলাম, ভূমির সঙ্গে এই কোণটা, তাহলে এই কোণটা কত ডিগ্রি করেছে, 60 ডিগ্রি কোণ করেছে। তার মানে সরণের অভিমুখ আর বলের অভিমুখের মধ্যে কোণ কত ডিগ্রি বলেছে, 60 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে কি সূত্র হবে, ডাব্লিউ সমান সমান এফ ডি কস থিটা।
ডাব্লিউ সমান সমান এফ ডি কস থিটা। ডাব্লিউ সমান সমান এফ এর মান কত আছে 60, বসিয়ে দিলাম 60। ডি এর মান কত আছে 30 মিটার সরণ, 30 গুণ, এখানে লিখতে হবে প্রযুক্ত বল, আগের অঙ্কগুলোর মতো লিখতে হবে যে কি কি দেওয়া আছে। দেওয়া আছে বল 60 নিউটন, সরণ 30 মিটার, হ্যাঁ। আর এখানে কসটা কস রেখে দিব, খালি থিটার বদলে বসাবো এই যে কোণটা cos 60 ডিগ্রি। তাহলে 60 গুণ 30 গুণ, এবার cos 60 ডিগ্রি মানে এই যে আমি দেখতে পাচ্ছি 1/2 লেখা আছে, তাহলে 1/2, তাহলে 2 দিয়ে কাটলাম কত 15 কাটলাম, 15 দুগুণা 30, তাহলে 6 15 90। একটু ভুল হলো কোথাও, না ঠিক আছে ঠিক আছে। হুম, 60 নিউটন বল প্রয়োগ করে 30 মিটার দূরত্বে সরালো, তাহলে 60 গুণ 30 গুণ cos 60 ডিগ্রি, তাহলে কত হলো 6 15 90, 900, 900 কাজে রাখো কি 900 জুল। ঠিক আছে, তাহলে cos থিটার কিছু না, খালি বলের অভিমুখ আর সরণের অভিমুখের মধ্যে যে কোণটা উৎপন্ন করবে সেটা এখানে থিটার বদলে বসিয়ে দিব। আর এই যে থিটার লিস্ট দেওয়া আছে, cos 0 ডিগ্রির মান 1, cos 30 ডিগ্রির মান √3/2, এটা ক্লাস 10 এ মুখস্থ করতে হবে পুরো। ঠিক, হ্যাঁ। এরপরে কার্যের এককের সংজ্ঞা, কাজের এককের সংজ্ঞা, এই জিনিসটা কাজে লাগবে, এই জিনিসটা আমি রাখছি cos 0 ডিগ্রি, cos 30 ডিগ্রি, cos 45 ডিগ্রি, এটা থাক, ওই জন্য এক সাইডে লিখেছি। কার্যের বিভিন্ন এককের সংজ্ঞা, কার্যের দু রকমের, বলের যেমন দু রকমের একক ছিল, একটা ছিল বলের পরম একক আর একটা ছিল বলের অভিকর্ষীয় একক। ঠিক একই রকম করে কার্যেরও দুটা একক আছে, একটা হচ্ছে কার্যের পরম একক আর একটা হচ্ছে কার্যের অভিকর্ষীয় একক। প্রথমে কার্যের পরম একক, কার্যের পরম একক, কার্যের পরম একক, ওই যে একটু আগে লিখলাম আর্গ, জুল, এসআই পদ্ধতিতে কার্যের পরম একক, এসআই পদ্ধতিতে জুল, এসআই পদ্ধতিতে আরেকবার লিখতে হবে, এসআই পদ্ধতিতে কার্যের পরম একক কি জুল। এবার বললো 1 জুল কার্য বলতে কি বোঝো, 1 জুল কার্য বলতে কি বোঝো, বা এসআই পদ্ধতিতে কার্যের এককের সংজ্ঞা দাও। 1 জুল কার্য বলতে কি বোঝো বা এসআই পদ্ধতিতে কার্যের এককের সংজ্ঞা দাও। তাহলে কি করে করব, W সমান সমান কি জানি F গুণ D, এখানে ওই cos থিটাকে আনবো না, W সমান সমান F ইনটু D, এখানে কি করব, তাহলে লিখবো W কে আমি 1 বানাবো, তাহলে W কে যদি 1 বানাতে হয় তাহলে আমাকে F কেও 1 ধরতে হবে, D কেও 1 ধরতে হবে, তাহলে 1 1 কে এখানে 1 আসছে। এবার এসআই পদ্ধতিতে জুল আছে, তাহলে এখানে কি হবে 1 জুল, এখানে কি হবে 1, বলে একক কি নিউটন, আর 1 এটা হবে মিটার। মানে সংজ্ঞাটা লিখবো এইভাবে, তাহলে 1 জুল কার্য বলতে কি বোঝায়, 1 জুল কার্য বলতে বোঝায় কোনো বস্তুর উপর, কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করা হলে 1 নিউটন বল প্রয়োগ করা হলে যদি বস্তুটির সরণ, যদি বস্তুটির সরণ 1 মিটার হয়, এই যে 1 মিটার, কারণ 1 1 বানাতে হবে, এবার একক দুদিকেই এসআই করলাম, তাহলে এখানেও জুল করে দিলাম, তাহলে এখানে নিউটন এখানে মিটার লাগবে। তাহলে যদি বস্তুটির সরণ 1 মিটার হয় তাহলে
প্রযুক্ত বল এক জুল কার্য করেছে বলা হয়। এটা কার্যের সংজ্ঞা থেকে পেলাম, কিন্তু এক জুল কার্য করেছে বলা হয়। তাহলে এই গেল হচ্ছে এক জুল কার্য বলতে কি বোঝো, বা কার্যের এসআই এককের সংজ্ঞা দাও। কি করে করব? W = F * D। এক, তাহলে W এক জুল কার্য বার করতে বলেছে, তাহলে W তে এক বসিয়ে দিলাম। এবার এই সাইডে এক যদি বসাতে হয় তাহলে আমাকে এই দুই জায়গাতেও এক বসাতে হবে, তাহলে এক এককে এক আসছে। এবার এসআই বলেছে এক জুল, তাহলে এখানে এক জুল বসিয়ে দিলাম। জুল এখানে এসআই একক আছে, তাহলে এই পাশেও সব এসআই এককেই বসাতে হবে। তাহলে বলের একক এক নিউটন, ডি এর একক এক মিটার। এবার সংজ্ঞাতে কি ছিল? কার্যের সংজ্ঞাতে ছিল কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দু সরণ হয় তাহলে প্রযুক্ত বল কার্য করেছে বলা হয়। তাহলে ওই টাইপেই আছে যে কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করা হলে যদি বস্তুটি সরণ 1 মিটার হয় তাহলে প্রযুক্ত বল 1 জুল কার্য করেছে বলা হয়। এবার যদি এটা এসআই হলো, এবার যদি এটা সিজিএস এ দিয়ে দেয়, সিজিএস এ যদি দিয়ে দেয় তাহলে সিজিএস এ কি হবে? সিজিএস পদ্ধতিতে একক কি? কার্যের পরম একক আর্গ। তাহলে একই রকম করে W = কি? F * D। এক বসাবো, তাহলে এখানেও কি বসাতে হবে? এক বসাতে হবে, এখানেও এক বসাতে হবে, তাহলে এক এককে এক হবে। এবার এককটা কি বসাবো? কার্যের এসে একক হচ্ছে সিজিএস একক আর্গ, তাহলে এখানেও সবটি দুটাতে সিজিএস এককই বসাতে হবে। তাহলে বলের সিজিএস একক কি? ডাইন, তাহলে ডাইন। আর ডি মানে সরণের সিজিএস একক হচ্ছে সেমি। তাহলে একই ভাষা কোনো বস্তুর উপর এবার 1 নিউটন বল না, এক ডাইন বল প্রয়োগ করা হলে যদি বস্তুটির সরণ 1 সেমি হয়, যদি 1 সেমি হয় তাহলে প্রযুক্ত বল 1 জুল না 1 আর্গ কার্য করেছে বলা হয়। তাহলে এসআই পদ্ধতিতে কাজের সংখ্যা যেভাবে বললাম, সিজিএস পদ্ধতিতে কার্যের পরম এককের সংজ্ঞাও ঠিক সেইভাবেই হলো, খালি কিসে চেঞ্জ হলো? এই যে একক গুলাতে চেঞ্জ হলো, বাকি সব এক 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 ধরেছিলাম, ওই এক এক ধরেই গেছে, খালি একক গুলা চেঞ্জ হলো। এটা দেখ, সিজিএস পদ্ধতিতে কার্যের পরম এককের সংজ্ঞা দাও, বা এসআই পদ্ধতিতে কার্যের পরম এককের সংজ্ঞা দাও। এরপর কার্যের অভিকর্ষীয় একক। কার্যের অভিকর্ষীয় একক, কার্যের পরম একক হলো কার্যের অভিকর্ষীয় একক। অভিকর্ষীয় ওই জিনিসটা লাগবে, কস এর ওই ভ্যালুগুলো লাগবে, ওই জন্য রেখেছি আমি। কার্যের এবার কি একক? এবার হচ্ছে অভিকর্ষীয় একক। কার্যের অভিকর্ষীয় একক, কার্যের অভিকর্ষীয় একক কি? এসআই পদ্ধতিতে কার্যের অভিকর্ষীয় একক হচ্ছে কিলোগ্রাম মিটার। এসআই পদ্ধতিতে কিলোগ্রাম মানে কেজি ইন্টু মিটার, কেজি ইন্টু মিটার। সংজ্ঞা কি করে লিখবো? এখানে সংজ্ঞাটা একটু মনে রাখতে হবে, এখানে সংজ্ঞাটা লিখবো এরকম ভাবে, অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্যটা হয়নি, তো এখানে সংজ্ঞাটা হচ্ছে 1 কেজি ভরের একটি বস্তুকে, 1 কেজি ভরের একটি বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 মিটার উপরে তুলতে যে পরিমাণ কার্য করতে হয়। কার্যের অভিকর্ষীয় এককের আগে একটা জিনিস করে নিই, কার্যের অভিকর্ষীয় এককের আগে, নাহলে বোঝা যাবে না। কার্যের অভিকর্ষীয় এককের আগে করে নিই অভিকর্ষের বিরুদ্ধে কার্য, অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য, অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য। এবার অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য বুঝতে গেলে বলের দ্বারা কার্য আর বলের বিরুদ্ধে কার্যটা বুঝতে হবে। ঠিক আছে, তাহলে অভিকর্ষীয় এককটা পরে করছি একটু, অভিকর্ষীয় এককটা পরে, পরম এককটাই ইম্পর্টেন্ট, অভিকর্ষীয় এককটা পরে আসছে। তাহলে প্রথমে হচ্ছে
কার্য দুভাবে হতে পারে, একটা বলের দ্বারা কার্য, একটা বলের বিরুদ্ধে কার্য। কিরকম ব্যাপারটা, প্রথমে দেখবো বলের দ্বারা কার্য। বলের দ্বারা কার্য, বলের দ্বারা কার্য কি, কোন একটা বস্তুকে, একটা বস্তুকে আমি এই ধাক্কা দিলাম, এইদিকে ধাক্কা দিলাম, সরণ আমার এইদিকে ঘটলো, তাহলে বলবো এটা হচ্ছে বলের দ্বারা কার্য হয়েছে, এই বলের দ্বারা কার্য হয়েছে। বলের দ্বারা কার্য কখন বলবো, বলের দ্বারা কার্য বলবো যখন কোনো একটা বস্তুর যেদিকে আমি বল প্রয়োগ করব, সেই বস্তুটা সরণও যদি বলের অভিমুখেই হয়, তাহলে বলবো বলের দ্বারা কার্য, তাহলে বলবো প্রযুক্ত বল দ্বারা কার্য হয়েছে বা বলের দ্বারা কার্য হয়েছে। বস্তুটাকে আমি যে অভিমুখে বল প্রয়োগ করব, বস্তুটার সরণও যদি সেই অভিমুখে হয়, তাহলে বলবো বলের দ্বারা কার্য, অর্থাৎ প্রযুক্ত বল কার্য করেছে, প্রযুক্ত বলের দ্বারা কার্য হয়েছে, বলের দ্বারা কার্য। এখানে একটা জিনিস ব্যবহার হয়, কার্যের পরিমাণ যদি আমি প্রযুক্ত বল যদি F হয় আর এটা যদি D হয়, সরণটা যদি D হয়, আমি F বল প্রয়োগ করেছি, সরণটা হচ্ছে D, তাহলে এক্ষেত্রে এবার একটা প্রশ্ন, এক্ষেত্রে এই তাহলে W সমান কি লিখতে পারি, W সমান আমরা দেখলাম FD cos থিটা, দেখলাম। এখানে এবার প্রশ্ন হচ্ছে, এখানে তো থিটা কোনো গল্প নাই, এখানে তো মানে এরকম বাঁকাবাকি কিছু হয়নি তো, হ্যাঁ বাঁকাবাকি কিছু হয়নি, তাও আমি নিলাম ইচ্ছা করে, কেন নিলাম পরে বুঝি। ডাব্লু, তাহলে অতএব ডাব্লু সমান এফ ডি, এবার কস থিটার মান কত, এখানে থিটার মান কত বোঝা যাচ্ছে না। আচ্ছা আমি দেখে বল দিচ্ছি আমি এদিকে, বলের অভিমুখ হচ্ছে এইদিকে, সরণের অভিমুখ হচ্ছে এইদিকে, তাহলে থিটার মান কত, থিটার মান এখানে 0 ডিগ্রি। কারণ কোণ কখন সৃষ্টি হবে, যখন এরকম হবে, আমি এটাকে নামাচ্ছি, এটাকে এটা এখানে কোণ সৃষ্টি হবে, আমি আস্তে আস্তে এই রেখাটা আছে, এই রেখাটাকে আস্তে আস্তে নামাচ্ছি, নামিয়ে এখানে আনলাম, ধরলাম এটা ছিল 30 ডিগ্রি, 30 ডিগ্রি ছিল, এটাকে আমি এখানে কমালাম, কত ডিগ্রি হবে, 20 ডিগ্রি। এবার 20 ডিগ্রি করে আমি এখানে একদম এটাকে এই বরাবর 60 দিলাম, এই যে রেখাটা ছিল এটাকে 60 দিলাম, কোণ কত হবে, 0 ডিগ্রি। তাহলে অতএব তাহলে W সমান F গুণ D, cos 0 এর মান কত, এই যে 1, তাহলে 1, তাহলে বা W সমান FD, ওই যে একটু আগে যে ফর্মুলা লিখেছিলাম, একদম প্রথমে যে ফর্মুলা লিখেছিলাম, কার্যের সংখ্যা তারপরেই লিখেছিলাম W সমান FD, ওই FD তেও cos থিটা লুকিয়ে থাকে, কিন্তু ধরতে পারি না কেন, কারণ ওই ক্ষেত্রে থিটার মানটা 0 ডিগ্রি হয়, থিটার মানটা 0 ডিগ্রি হয়, তাহলে এটাই হচ্ছে মেন সূত্র, W সমান FD cos থিটা, ওই ক্ষেত্রে থিটাটা 0 ডিগ্রি হয়, ওই জন্য আমি লিখতে পারি W সমান FD, আমরা প্রথমে এই ফর্মুলাটা পড়েছিলাম। তো যাই হোক, তাহলে বলের দ্বারা কার্য কখন হবে, যখন বলের অভিমুখ আর সরণের অভিমুখ একই দিকে হবে, তখন হবে বলের দ্বারা, তখন বলবো প্রযুক্ত বলের দ্বারা কার্য হয়েছে, প্রযুক্ত বলের দ্বারা কার্য হয়েছে। আর সেক্ষেত্রে কার্য হবে, এক্ষেত্রে বলের দ্বারা কার্য যখন হবে, অর্থাৎ প্রযুক্ত বল যখন কার্য করবে, তখন কার্য হবে ধনাত্মক, এইটাকে বলা হবে ধনাত্মক কার্য। এখানে কোনো নেগেটিভ সাইন আছে, প্লাস প্লাস সবটিতে প্লাস আছে, ধনাত্মক কার্য। ধনাত্মক কেন লিখলাম, ওই ধনাত্মক কার্য প্লাস সবটি। এরপর দেখব বলের বিরুদ্ধে কার্য, বলের বিরুদ্ধে কার্য, বলের বিরুদ্ধে কার্য। বলের বিরুদ্ধে কার্য কি, এই বলের বিরুদ্ধে কার্য, ধরলাম
আমি একটা বলকে উপরে ছুড়ে দিলাম, উপরের দিকে ছুড়ে দিলাম একটা বলকে, এটা মাটি থেকে উপরের দিকে একটা বলকে ছুড়ে দিলাম। এখন নিচে কি কাজ করছে, নিচের দিকে অভিকর্ষ বল কাজ করছে, নিচের দিকে অভিকর্ষ বল কাজ করছে। কি বল নিচে কাজ করছে, লাল কালি দিয়ে হচ্ছে অভিকর্ষ বল। কালি শেষ হয়ে গেছে লাল কালি। তো নিচের দিকে অভিকর্ষ বল কাজ করছে, অভিকর্ষ বল কাজ করছে নিচের দিকে, কিন্তু বস্তুটা যাচ্ছে কোন দিকে, উপর দিকে। তার মানে যখন এরকম একটা ঘটনা ঘটবে, যখন আমি কোনো একটা বস্তুকে, ধরো আমি বস্তুটাকে দিব বল প্রয়োগ করলাম এই দিকে, কিন্তু বস্তুর সরণ হলো তার বিপরীত দিকে, তখন বলবো প্রযুক্ত বলের বিরুদ্ধে কার্য হয়েছে। প্রযুক্ত বলের বিরুদ্ধে কার্য হয়েছে। বল যেদিকে হবে তার যদি বলের অভিমুখের যদি বিপরীত দিকে সরণের অভিমুখ হয়, তাহলে বলবো প্রযুক্ত বলের বিরুদ্ধে কার্য হয়েছে। প্রযুক্ত বলের বিরুদ্ধে কার্য হয়েছে। অভিকর্ষ বল কোন দিকে কাজ করছে, নিচের দিকে। পৃথিবীর সব বস্তুকে অভিকর্ষ বল দিয়ে নিচের দিকে টানে, নিচের দিকে টানছে, কিন্তু বলটা আমার উপরে যাচ্ছে, বলটা উপরে যাচ্ছে, তাহলে অভিকর্ষ বল নিচের দিকে, বলটা যাচ্ছে উপরের দিকে। তাহলে এক্ষেত্রে অভিকর্ষ বলের বিরুদ্ধে এটা কার্য হচ্ছে, অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য হচ্ছে। আচ্ছা, এবার বলের বিরুদ্ধে কার্যের ক্ষেত্রে কি হবে, বলের বিরুদ্ধে কার্যের ক্ষেত্রে হবে বলের বিরুদ্ধে কার্যটা কিরকম, তার মানে বলের অভিমুখ যদি এদিকে হয় এফ, তাহলে কার্যের সরণের অভিমুখ হবে এই দিকে, তাহলে এই মাঝখানে কোনটা কত, এবার কিন্তু 0 ডিগ্রি না, এবার হচ্ছে 180 ডিগ্রি, কারণ এদিকে যাচ্ছে আর এটা এদিকে যাচ্ছে, এস এর অভিমুখ হচ্ছে এই দিকে। তাহলে এই ক্ষেত্রে এফ আর এস এর মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি। তাহলে ডাব্লিউ সমান কি সূত্র করলাম, ডাব্লিউ সমান এফডি cos থিটা। তাহলে অতএব ডাব্লিউ সমান এফডি cos থিটার মান কত, 180 ডিগ্রি। তাহলে বা ডাব্লিউ সমান এফডি -1 cos 180 ডিগ্রি মান -1, তাহলে সমান বা w সমান হলো -fd। কেন -fd হলো, কোন সংখ্যার সঙ্গে 1 গুণ করলে সেই সংখ্যাই হয়, কোন সংখ্যার সাথে 1 গুণ করলে সেই সংখ্যাটাই হয়। তাহলে fd এর সাথে 1 গুণ করলে fd হলো, কিন্তু মাইনাস লেজুর ছিল, মাইনাস তো আর ছাড় পাবে না, যেন মাইনাসটা সামনে বসে গেল। তাহলে এই ক্ষেত্রে যদি কার্যটা লক্ষ্য করা যায়, এই ক্ষেত্রে কার্যটা পেলাম হচ্ছে নেগেটিভ। এই যে সামনে মাইনাস আছে, সামনে মাইনাস মানে তো নেগেটিভ বা ঋণাত্মক কার্য। ওই জন্য এর আগেরটা লিখেছিলাম ধনাত্মক কার্য, আর এটা হচ্ছে ঋণাত্মক কার্য। তাহলে ধনাত্মক কার্য কখন হবে, ধনাত্মক কার্য হবে যখন হবে বলের দ্বারা কার্য, অর্থাৎ বল যেদিকে, বলের অভিমুখ যেদিকে হবে, সরণের অভিমুখও যদি সেই দিকে হয়, তাহলে সেক্ষেত্রে হবে ধনাত্মক কার্য। আর বলের বিরুদ্ধে কার্য, অর্থাৎ যে বলের অভিমুখ আর সরণের অভিমুখ যদি পরস্পর বিপরীতমুখী বা উল্টো হয়, তাহলে হবে ঋণাত্মক কার্য। আর সেই ক্ষেত্রে বলবো যে প্রযুক্ত বলের বিরুদ্ধে কার্য হয়েছে, বলের বিরুদ্ধে কার্য হলো। এবার দেখবো কার্যহীন বল। তাহলে এই যে cos 180 ডিগ্রি, এই জিনিসগুলো না থাকলে বোঝা যেত না, এগুলা বই নাই। কার্যহীন বল, কার্যহীন বল যে আমি বল প্রয়োগ করছি কিন্তু কার্য হচ্ছে না, কখন হবে এই ক্রাইটেরিয়াটা, কার্যহীন বল। কার্যহীন বল, দুটো শর্ততে কার্যহীন বল হবে, অর্থাৎ আমি বল প্রয়োগ করব অথচ কার্য হবে না। কি কি শর্ত, 1 নম্বর শর্ত, সরণ যদি শূন্য হয়, সরণ শূন্য হলে কৃতকার্য
শূন্য হয়। কেন? ডাব্লিউ সমান সমান কি? এফ ইন্টু ডি। এফ ডি কস থিটাটাই লিখি। ডাব্লিউ সমান সমান এফ ডি কস থিটা। এখন সরণ শূন্য মানে ডি শূন্য, তাহলে বা ডাব্লিউ সমান সমান এফ গুণ 0 গুণ কস থিটা। এখন কোন রাশির সাথে শূন্য যদি গুণ থাকে তাহলে টোটাল রাশিটাই হয়ে যাবে শূন্য, তাহলে অতএব বা ডাব্লিউ সমান সমান হয়ে গেল 0। অর্থাৎ কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ না ঘটে, যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ না ঘটে, তাহলে কৃতকার্য হবে শূন্য। তাহলে কৃতকার্য শূন্য। ঠিক আছে, যেমন ওই যে দেখা ছেলেটার কথা, ছেলেটা দেয়ালে ধাক্কা দিচ্ছে অথচ কার্য হচ্ছে না, কেন? সরণ হয়নি, দেয়ালের সরণ হয়নি। দেয়ালে যতই ধাক্কা দিক সরণ হয়নি, সরণ শূন্য, ওই জন্য কার্য হয়নি। আর 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে বলের অভিমুখ আর সরণের অভিমুখ পরস্পর লম্ব হলে। তাহলে 1 নম্বর শর্ত কি? সরণ শূন্য হলে কৃতকার্য শূন্য হবে। আর একটা 2 নম্বর শর্ত হচ্ছে বলের অভিমুখ আর সরণের অভিমুখ যদি পরস্পর লম্ব হয়। বলের অভিমুখ আর সরণের অভিমুখ পরস্পর লম্ব হলে। বলের অভিমুখ ও সরণের অভিমুখ পরস্পর লম্ব হলে। বলের অভিমুখ ও সরণের অভিমুখ পরস্পর লম্ব হলে কার্য শূন্য হবে। কেমন ব্যাপারটা? একটা ছবি এঁকে বুঝি। একটা ব্যক্তি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, একটা মানুষ হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, তার হাতে আছে একটা সুটকেস। কি আছে? সুটকেস। সুটকেসটা নিয়ে ব্যক্তি সামনের দিকে আগাচ্ছে। তাহলে এটা কিসের বস্তুর কিসের অভিমুখ? সরণের অভিমুখ। আর অভিকর্ষ বল নিচের দিকে কাজ করছে, তাই তো? অভিকর্ষ বল নিচের দিকে কাজ করছে, তাহলে এটা পরস্পর লম্ব কি লম্ব হলো না? লম্ব। লম্ব মানে মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। এখন আমরা জানি কি W সমান সমান FD cos থিটা। W সমান সমান FD cos থিটা। ঠিক আছে, তাই W সমান সমান F গুণ D গুণ cos থিটার মান কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি পেয়েছি থিটার মান। W সমান সমান F গুণ D গুণ cos 90 ডিগ্রির মান কত আছে? 0। তাহলে কোন রাশির সঙ্গে 0 গুণ করলে W সমান সমান কত হয়ে গেল? 0। তাহলে এই জন্যই বলা হচ্ছে যে কোনো একটা বলের অভিমুখ আর যদি সরণের অভিমুখ আর বলের অভিমুখ যদি পরস্পর লম্বভাবে থাকে তাহলে কৃতকার্য শূন্য হয়। এখানে লেখা আছে ঠিকই যে বলের অভিমুখ ও সরণের অভিমুখ পরস্পর লম্ব হলে কার্য হয় না, কিন্তু কেন হয় না? এই যে cos 90 ডিগ্রি এই ফ্যাক্টরটা লেখা নেই, ওই জন্য আমি লিখেছিলাম। তাহলে এইটা কতটা গুরুত্বপূর্ণ আছে বোঝার জন্য। বলের দ্বারা কার্যতে ধনাত্মক কার্য কেন হলো? বলের বিরুদ্ধে কার্যতে ঋণাত্মক কার্য কেন হলো? আর বলের অভিমুখ ও সরণের অভিমুখ পরস্পর লম্ব হলে কার্য শূন্য হয় কেন? তার জন্য এই ত্রিকোণমিতি রাশিগুলো দরকার। কার্যহীন বল আর কার্যহীন বলের এই তাহলে দুটো ক্রাইটেরিয়া হলো। আরেকটা এর উদাহরণ আছে, বলের অভিমুখ ও সরণের অভিমুখ পরস্পর লম্ব হলে কি হবে? তো বুঝলে, বলের অভিমুখ আর সরণের অভিমুখ পরস্পর লম্ব হলে কার্য শূন্য। কেন? যেহেতু কোণটা হচ্ছে 90 ডিগ্রি আর cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। আর একটা রাশি আছে, সেটা হচ্ছে যে যখন সূর্য
কে কেন্দ্র করে পৃথিবী আবর্তন করছে। এই সূর্য, পৃথিবী, যে কোনো একটা বস্তু, উঁচু ক্লাসে দেখবো, যে কোনো একটা বস্তু যখন কোনো একটা গোলাকার বস্তু, যে কোনো একটা বস্তু যখন একটা কোনো একটা তার চেয়ে আকারে বড় একটা, বা দরকার নাই, কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যখন আবর্তন করে, তখন তার মধ্যে দুটা বল কাজ করে। দুটা বল বলছি, একটাই বল কাজ করে। ভিতরে যে সূর্য আছে, সূর্য পৃথিবীকে টানে, ভিতরে সূর্য পৃথিবীকে টানে। এই বলটার নাম হচ্ছে অভিকেন্দ্র বল। কেন সূর্য পৃথিবীকে টানে কেন? যে কোনো বস্তু যারা এরকম বৃত্তাকার পথে ঘুরছে কোনো একটা বস্তুকে কেন্দ্র করে, তো প্রত্যেকে টানে, অভিকেন্দ্র বল। তাহলে এটা বলের অভিমুখ। আর প্রত্যেকটা বস্তু নিউটনের গতিসূত্র অনুযায়ী বল প্রয়োগ না হলে সোজা দিকে বেরাতে চায়, তাহলে এটা হচ্ছে স্মরণের অভিমুখ। স্মরণের অভিমুখ, প্রত্যেকটা বস্তু সোজাসুজি যেতে চায়, কিন্তু এই যখনই এদিক দিয়ে পালাতে চায় তখনই এই আবার একে ধরে নেয়, যখনই পালাতে যায় এই ধরে নেয়। এই জন্য বস্তু এভাবে গোল 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 ঘুরতে থাকে, এর মায়া ছিঁড়ে আর বেড়াতে পারে না। যদি এই না থাকে তাহলে গোল গোল ঘুরবেই না, সোজা একদম বেরিয়ে যাবে। যাই হোক, তাহলে এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রেও একই রকম করে কৃতকার্য শূন্য, অর্থাৎ সূর্যের চারদিকে পৃথিবীর আবর্তনের ফলে কোনো কৃতকার্য হয় না। কারণ এই যে কারণ, তাহলে কার্যহীন বল হলো। আরেকটা দেখবো, অভিকর্ষ বলের জন্য কার্য। অভিকর্ষ বলের জন্য কার্য, ওইটাই দেখা হয়নি খালি, অভিকর্ষ বলের জন্য কার্য। প্রথমে একটা জিনিস করে নিই, যে কোনো একটা বস্তুকে উপরের দিকে যদি ফেলি তাহলে সেটা হবে অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য। অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য, কারণ অভিকর্ষ বল নিচের দিকে কাজ করছে আর বস্তুটা উপরের দিকে যাচ্ছে। তাহলে যখন কোনো বস্তু উপরের দিকে ফেলবো তখন সেটা হবে অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য। কিন্তু যখন কোনো বস্তু নিচের দিকে নামবে তখন সেটা হবে অভিকর্ষ বলের দ্বারা কার্য। অভিকর্ষ বলের দ্বারা কার্য যখন নিচের দিকে নামবে। তাহলে যখন নিচের দিকে কোনো বস্তু নামছে তখন অভিকর্ষ বলের দ্বারা কার্য হচ্ছে ধনাত্মক, আর যখন কোনো বস্তু উপরের দিকে উঠছে কিন্তু অভিকর্ষ বল তো নিচে কাজ করছে, সেক্ষেত্রে কার্যের রাশিমালাটা হবে ঋণাত্মক। আর আরেকটা হচ্ছে অভিকর্ষ বলের দ্বারা কার্য কি হবে? অভিকর্ষ বলের দ্বারা কার্য কি করে বুঝবো? অভিকর্ষ বলের দ্বারা কার্য, ধরুন একটা বস্তু আছে, এই বস্তুটা নিচের দিকে পড়ছে, মাটি নিচের দিকে পড়ছে, এটা মাটি। এখন ডাব্লিউ সমান আমরা জানি কি এফ ইন্টু ডি। এখানে ডিটা আমি ধরলাম বস্তুটা এখান থেকে এখানে যে পড়লো, এই যে উচ্চতা, মানে এখান থেকে যে পড়লো উচ্চতাটা, এই উচ্চতাকে আমি ধরলাম এইচ। এইচটা আমি বার করতে পারবো, কিন্তু আমি কতটা বল প্রয়োগ করেছি ওটা বার করতে পারবো কি? বার করতে পারবো না, আমি তো এখানে বল দিইনি। হ্যাঁ, উপরে যখন ছুঁড়েছিলাম তখন হয়তো আমি বল দিয়েছিলাম, কিন্তু যখন নিচে পড়েছে তখন তো আমি কোনো বল দিইনি। এখানে গিয়ে শূন্য হয়েছে, আবার পড়েছে, কারণ এই ক্ষেত্রে আমি বলটা কি করে বার করব? বল সমান কি আমরা জানি ভর ইনটু ত্বরণ। তাহলে এটার বলটার ভর যদি এম হয় তাহলে এম, নিচে কাজ করছে কি জি মানে কি? জি মানে অভিকর্ষজ ত্বরণ ছিল এগুলা বল ও গতি চ্যাপ্টারে, অভিকর্ষজ ত্বরণ যার মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এম জি, তাহলে ভর ইনটু ত্বরণ, আর ডিটা কত? এইচ। ব্যাস, এই হচ্ছে ফর্মুলা। অভিকর্ষ বলের দ্বারা কার্যের ফর্মুলা হচ্ছে ডাব্লিউ সমান mgh, যেখানে এম হচ্ছে বস্তুটার ভর, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, আর এইচ হচ্ছে কত উচ্চতা থেকে বস্তুটা পড়েছে। এই একই ফর্মুলা হবে যখন আমি বস্তুটাকে উপরে ফেলবো, তখন এখানে একটা নেগেটিভ সাইন দেওয়ার দরকার হয় না। একই ফর্মুলা, নিচে নামুক আর উপরে নামুক, অভিকর্ষ বলের দ্বারা কৃতকার্যের ফর্মুলা হচ্ছে এই ডাব্লিউ সমান mgh। ডাব্লিউ সমান mgh। এবার আসবো কার্যের অভিকর্ষীয় একক, যেটা বাদ ছিল, কার্যের অভিকর্ষীয় একক।
ডাব্লিউ সমান এমজিএইচ, এই রিলেশনটা দিয়ে ওইটা হবে কোনটা, কার্যের অভিকর্ষীয় একক। কার্যের অভিকর্ষীয় একক। এক ঘন্টার অনেক বেশি হয়ে গেল। কার্যের অভিকর্ষীয় একক কি? এসআই পদ্ধতিতে একক কি? এসআই পদ্ধতিতে কার্যের অভিকর্ষীয় একক হচ্ছে কিলোগ্রাম মিটার। কিলোগ্রাম মিটার কি করে বাবু? কিলোগ্রাম মিটার সংজ্ঞা বলছে 1 কিগ্রা ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 মিটার উপরে তুলতে যে কার্য করতে হয় তাকে 1 কিলোগ্রাম মিটার বল বলে। ডাব্লিউ সমান কত? mgh। এখন জি কে তো 1 ধরতে পারবো না, কারণ জি তো কনস্ট্যান্ট 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এম কে যদি 1 ধরি, এইচ কে যদি 1 ধরি, তাহলে ডাব্লিউ কে আমি 1 ধরতে পারবো। তাহলে ডাব্লিউ মানে কি 1 1 1 1 1 ডাব্লিউ সমান এমজিএইচ। তাহলে 1 কিলোগ্রাম পার মিটার, এটা ওরকম করে হবে না, কিলোগ্রাম পার মিটার। তাহলে এর সংজ্ঞা কি করে লিখবো না, 1 কেজি ভরের কোনো বস্তুকে বা 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুকে, 1 কেজি ভরের কোনো বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে 1 মিটার উপরে তুলতে যে কার্য করতে হয় তাকে 1 কেজি মিটার, এই কিলোগ্রাম মিটারকে 1 কেজি মিটার লিখলাম, 1 কেজি মিটার যে কার্য করা হয় তাকে 1 কেজি মিটার কার্য বলে। ঠিক আছে, এই গেল এসআই পদ্ধতিতে কার্যের অভিকর্ষীয় এককের সংজ্ঞা। সিজিএস পদ্ধতিতে কি হবে? সিজিএস পদ্ধতিটা হয়ে যাবে কিলোগ্রামটা তখন হয়ে যাবে কি গ্রাম, আর মিটারটা হয়ে যাবে তখন সেমি, মিটারটা হয়ে যাবে তখন সেমি। সিজিএস পদ্ধতিতে হয়ে যাবে তখন গ্রাম ইন্টু সেমি, আর তখন ওইটা হয়ে যাবে 1 গ্রাম ভরের কোনো বস্তুকে, একই সংখ্যা 1 গ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে 1 সেমি উপরে তুলতে যে কার্য করতে হয় তাকে 1 গ্রাম ইন্টু সেমি কার্য বলে। এই গেল কার্যের অভিকর্ষীয় একক। কার্যটা সম্পূর্ণভাবে শেষ হলো। এরপরের দিন হবে ক্ষমতাও একদিনে শেষ হয়ে যাবে।